অবশেষে কলকাতা নাইট রাইডার্স হলো 2024 আইপিএলে চ্যাম্পিয়ন। সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে তারা তৃতীয়বারের জন্য ট্রফি জিতলো। 2014 সালের পর 10 বছর পর তারা ট্রফি জিতলো। 2021 সালেও কিন্তু তারা ফাইনালে মুখোমুখি হয়েছিল, চেন্নাই মুখোমুখি হয়েছিল, কিন্তু চেন্নাইয়ের কাছে সেবার কলকাতা হেরে গেছিল। সেদিন ছিল বিজয়া দশমী, কিন্তু সেদিনকে কলকাতা কিন্তু হেরে গেছিল আর চেন্নাই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। মানে এইবার যে কলকাতা চ্যাম্পিয়ন হবে প্রথম থেকেই বোঝা যাচ্ছিল কলকাতা চ্যাম্পিয়ন হবে, যেভাবে খেলে যাচ্ছিল। কিন্তু হায়দ্রাবাদও ভালো খেলেছে, হায়দ্রাবাদও কম ভালো খেলেনি, আর কলকাতা বেশি ভালো পারফরমেন্স করেছে, দলগত পারফরমেন্স করেছে বলে। কোনো ব্যক্তি নির্ভর নয়, মানে এক বা দুজনের উপর নির্ভর করেছে সেটা না, প্রত্যেকে উইকেট নিয়েছে। যারা বোলার 6 জন বল করেছে, অ্যান্দ্রে রাসেল, মিচেল স্টার্ক, সুনীল নারিন, ভৈভব আরোরা, হর্ষিত রানা, এরা যতজনে বল করেছে প্রত্যেকে 16টা, 17টা, 21টা, 22টা, বরুণ চক্রবর্তী প্রত্যেকে উইকেট নিয়েছে। বরুণ চক্রবর্তী আর 3টে উইকেট নিতে পারলে পার্পেল ক্যাপ জিততে পারতো, বাট পার্পেল ক্যাপের ওপর মানে বেশি ইন্টারেস্ট দেখায়নি। কাপ জেতার ক্ষেত্রে দেখিয়েছে, এটাই বেশ ভালো লাগলো। এবং শেষে মেসির মতো সেলিব্রেশন করেছে কেকেআরের অধিনায়ক। এছাড়া সকলে বেশ সেলিব্রেশন করছিল, ভালোই লাগছিল। এর প্রধান কারণ হলো গৌতম গম্ভীরের ফিরে আসা। গৌতম গম্ভীর যখন ফিরে এসেছিল এবং তখনই আমরা ভেবেছিলাম যে কলকাতা হয়তো কাপ জিততে পারে, সেটাই হলো। অবশেষে আমরা কাপ জিতলাম। শ্রেয়াস আয়ার এই প্রথম কাপ জেতা অধিনায়ক হলো। শ্রেয়াস আয়ার এই প্রথম কাপ জিতলো, এর আগে কখনো কাপ জিততে পারেনি। 2020 সালের ফাইনালে উঠেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলার জন্য, সেবার ছিল মুম্বাই ইন্ডিয়ান্স অপ্রতিরোধ দল, আর দিল্লি ক্যাপিটালস মোটামুটি খেলেছিল, তাও তারা ফাইনালে গিয়ে হেরেছিল। আর হায়দ্রাবাদকে কোয়ালিফায়ার 1 ম্যাচেও কলকাতা হারিয়েছিল, তারপর গ্রুপ লিগের ম্যাচেও হারিয়েছিল, আর এইবার ফাইনাল ম্যাচেও হারালো। পাঞ্জাবকে 2014 সালে এরকম হারিয়েছিল কলকাতা, গ্রুপ লিগের ম্যাচেও হারিয়েছিল, কোয়ালিফায়ার 1 ম্যাচ জিতে ফাইনালে গেছিল, আবার ফাইনাল ম্যাচেও হারিয়েছিল। তখন ছিল গৌতম গম্ভীর অধিনায়ক, এখন শ্রেয়াস আয়ার অধিনায়ক, গৌতম গম্ভীর মেন্টর। মানে অবিশ্বাস্য একটি ম্যাচ দেখতে পেলাম। তবে হাড্ডাহাড্ডি হয়নি, মানে কলকাতা পুরো একাই ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করেছে। আর মিচেল স্টার্ক যেহেতু বড় মঞ্চের প্লেয়ার, 24 কোটি টাকা কাজে লেগেছে অবশেষে। আর ভেঙ্কটেশ আয়ার প্রথম থেকে খেলতে পারছিল না, ভেঙ্কটেশ আয়ারের ফর্মে ফেরার পেছনে সৌরভ গাঙ্গুলির অবদান অনস্বীকার্য। আর শ্রেয়াস আয়ার সেইভাবে না খেলতে পারলো, তাও মোটামুটি খেলে দিয়েছে, ভালোই ক্যাপ্টেন্সি করেছে, অধিনায়কত্ব ভালোই করেছে। দিল্লির হয়ে যখন অধিনায়কত্ব করতো না, তখন যে খুব খারাপ অধিনায়কত্ব করেনি, তবে সেই বছর মানে এত স্লো ব্যাটিং করতো। শ্রেয়াস আয়ার স্লো ব্যাটিং করেছে বলেই টি-20 দলে এখন সুযোগ পায় না। এখন যেখানে ভালো স্ট্রাইক রেট থাকা উচিত, সেখানে শ্রেয়াসের স্ট্রাইক রেট খারাপ। এবার কেকেআরের হয়ে চ্যাম্পিয়ন হয়েছে, পরবর্তী অধিনায়ক হওয়ার ক্ষেত্রে যেহেতু কেকেআরের প্লেয়ার, এই জন্য হয়তো রাখবে না, অন্য দলের ক্যাপ্টেন হলে রাখতো। হার্দিক পান্ডা যখন প্রথম অধিনায়ক হয়ে কাপ জিতেছিল 2022 সালে, তখন একটু বেশি প্রশংসা কুড়িয়েছিল, যেহেতু হার্দিক পান্ডা অলরাউন্ডার, সব ফর্মাটে খেলে, শুধু টেস্ট বাদে ওয়ানডে টি-20তে খেলে। কিন্তু শ্রেয়াস আবার টেস্টও ঠিকভাবে খেলে না, আর টি-20তেও বাদ পড়ে গেছে, এখন ওয়ানডেতে শুধু ভালো খেলে। এখন জানি না আবার ফিরবে নাকি, শ্রেয়াস আয়ারকে ফেরানো হবে নাকি। শ্রেয়াস আয়ার পরবর্তী অধিনায়ক হওয়ার যোগ্য, হার্দিকের থেকে অনেক ভালো ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার আমার মতে। হার্দিক পুরো মানে সেলফিশ ক্যাপ্টেন, স্বার্থপর ক্যাপ্টেন, আর শ্রেয়াস আয়ার অন্তত স্বার্থপর ক্যাপ্টেন নয়। এর আগে দিল্লির হয়ে করেছে, তখনও ভালোই লাগতো শ্রেয়াসকে অধিনায়কত্ব শ্রেয়াসের। এবং 2022 সালের জন্য কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর কি শ্রেয়াসকে অধিনায়ক বানিয়েছিল। সেবার 6 না 7 যেন শেষ করেছিল পয়েন্টস টেবিলে, 6টা জিতেছিল, 8টা হেরেছিল, তার কারণ দলগত পারফরমেন্স করতে পারেনি। এইবারও দলগত পারফরমেন্স করতে পারতো না, বরুণ চক্রবর্তী এত ভালো বল করতে পারতো না যদি সাপোর্ট না করতো গৌতম গম্ভীর টিমের সমস্ত মেম্বাররা সাপোর্ট করেছিল, এই জন্য ভালো খেলতে পেরেছে। আর সল্টও খুব আনন্দ পেয়েছে। সল্ট যেভাবে আর কি খেলেছে কলকাতার হয়ে, একেবারে অপ্রতিরোধ, প্রথম ম্যাচ থেকে পুরো একদম খেলে গেছে। সুনীল নারিনও হাত খুলে খেলেছে। সুনীল নারিন এবছর ওপেনার হিসেবে খেলেছে ঠিকই, কিন্তু পরের বছর ওপেনার হিসেবে খেলবে নাকি ঠিক নেই। আর আরেকটা কথা বলে রাখি, মিচেল স্টার্ক ম্যাচ শেষে বলেছে যে আমাকে কলকাতা রিটেন করুক, কিন্তু কলকাতা রিটেন করতে পারবে না। কলকাতা কোন 4 জনকে রিটেন করবে সেটাই ভিডিওতে বলে দিচ্ছি। কলকাতা নাইট রাইডার্স হয়তো রিটেন করতে পারে রিঙ্কু সিংকে, শ্রেয়াস আয়ারকে, অ্যান্দ্রে রাসেলকে, সুনীল নারিনকে। 16 কোটি টাকার সেক্ষেত্রে দিতে হবে হয়তো অ্যান্দ্রে রাসেলকে 16 কোটি টাকা, 12 কোটি টাকা হয়তো শ্রেয়াস আয়ারকে। আবার এটা হয়তো হতে পারে 12 কোটি টাকা অ্যান্দ্রে রাসেলকে দিল, 16 কোটি টাকা পেলো হলো শ্রেয়াস, সেটাও হতে পারে। আর
8 নম্বরে মানে 8 কোটি টাকা হয়তো পাবে সেক্ষেত্রে সুনীল নারিন, 4 কোটি পাবে রিঙ্কু সিং নিলামে উঠলে আরও বেশি পাবে, তবে ছাড়বে না রিঙ্কু সিংকে, আমার মনে হয় ধরে রাখবে। আর বরুণ চক্রবর্তী, নীতিশ রানা, এদের সবাইকে ছেড়ে দেবে। এদেরকে ছেড়ে দেওয়ার পর এরাই যে টিমে ফিরে আসবে এমন কোনো কথা নেই, এদের বদলে অন্য কোনো প্লেয়ারও আসতে পারে। এরা হয়তো অন্য দলে চলে গেল, সবাই হয়তো অন্য দলে আসবে না, কিছু হয়তো আসবে, কিছু হয়তো কলকাতা কিনবে। আর যেহেতু মেগা নিলাম হবে সামনের বছর, মেগা নিলামে কিন্তু বেশি দাম ওঠে না, মিনি নিলামে কিন্তু ওঠে। মিনি নিলামে ওই 20-22 কোটি টাকা উঠে যায়, এখানে কিন্তু 10-12 বেশি উঠবে না। ওই 12-12.5 কোটি টাকাতে যেমন শ্রেয়াস আয়ারকে কিনেছিল 2022 আইপিএল নিলামে, সেবার নিয়েছিল, সেবার দরকার বলেই 12 কোটি টাকা দিয়ে নিয়েছিল, 15.5 কোটি টাকা দিয়ে নিয়েছিল ঈশান কিষানকে মুম্বাই ইন্ডিয়ান্স। এইবারও যাদের দরকার অত টাকা খরচা করবে, যাদের দরকার নেই অত টাকা খরচা করবে না। 6-7-8 কোটি টাকা যেমন নীতিশ রানাকে কলকাতা নিয়েছিল। রাহুল ত্রিপাঠী হাতছাড়া হয়ে গেছিল, বাট ওই নীতিশ রানা শ্রেয়াস আয়ারকে নেওয়ার পর কলকাতার প্রায় 21 কোটি টাকা খরচা হয়ে গেছিলো, এই জন্য নিতে পারেনি। মোহাম্মদ শামিকেও তখন নিতে পারেনি, বা যারা নিলাম দেখেছিল তারা জানে। আর শ্রেয়াস আয়ার, মিচেল স্টার্কেরা সবাই নিজেদের মানিয়ে নিয়েছে এই দলে, বেশ ভালো খেলেছে। বৈভব অরোরা পর্যন্ত উইকেট নিয়েছে, বৈভব অরোরা, হর্ষিত রানা সেরকম লেভেলের বল করতে পারছিল না, ইয়র্কার দিতে পারছিল না, বাট উইকেট পেয়ে যাচ্ছিল। আর কলকাতার এবার প্রথম থেকে ভাগ্য ভালো ছিল, এবার যখন কলকাতা চেস করেছে, কলকাতা কখনো ম্যাচ হারেনি, ফাইনাল ম্যাচও হারলো না। আর 114 রান যখন চেস করতে হয় তখন তো একটা দল এমনিতেই জিতে যাবে। তবে হায়দ্রাবাদ কোনো লড়াই করতে পারেনি ফাইনাল ম্যাচে। হায়দ্রাবাদ প্রথম যে ভুলটা করেছিল, টস জিতে গিয়ে মানে তারা ভুল সিদ্ধান্ত নিয়েছিল প্রথমে ব্যাট করার, এখানে চেস করতে হতো। ওরা ভেবেছিল হয়তো রাজস্থানকে যেভাবে হারিয়েছে কলকাতাকেও সেভাবে হারাবে, কিন্তু কলকাতা সেটা হতে দেয়নি। কলকাতা অপ্রতিরোধ্য খেলে দিয়েছে, অপ্রতিরোধ্য খেলতে পেরেছে একমাত্র মানে কলকাতার বোলারদের কারণে। বোলিংটা যেন একটু বেশি ভালো লেগেছে ব্যাটিংয়ের থেকে, আমার মনে হয় বোলিংটা লাস্ট কয়েকটা ম্যাচে এত ভালো করেছে। ডিফেন্ড করেছে 170 রান, তারপরে 158 রান ডিফেন্ড করলো, মানে অবিশ্বাস্য। ওইগুলো মুম্বাইয়ের বিরুদ্ধে করাটা অতটা সহজ ছিল না। মুম্বাই ভালো খেলতে পারছিল না, বাট রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তারপরও মানে ভালো খেলেছে কলকাতা নাইট রাইডার্স, তার মানে প্রত্যেকে ভালো করেছে। বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, ভেঙ্কটেশ আর ব্যাট হাতে জ্বলে উঠেছে, বল হাতে সুনীল নারিন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য ম্যাচ জিতেছে। আর প্লেয়ার অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড এই নিয়ে জিতলো হলো 3বার। এইবার জিতেছে, প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে সুনীল নারিন এবং 10 লাখ টাকা পুরস্কার পেল। আর ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে কিন্তু এই ম্যাচে মিচেল স্টার্ক কিন্তু 5 কোটি টাকা পুরস্কার পেল, ওই 5 লাখ টাকা। আর 10 লাখ টাকা তো যারা মানে সিরিজ প্লেয়ার অফ দ্য সিরিজ, ইমাজিং প্লেয়ার, আরও যারা পুরস্কার রয়েছে, সব থেকে ছক্কা মারার অ্যাওয়ার্ড জিতেছে অভিষেক শর্মা, সে পেয়েছে 10 লাখ টাকা। আর 5 লাখ টাকা পাবে যে ম্যান অফ দ্য ম্যাচ জিতেছে সে। আর নকআউট পর্বে খুবই ভালো খেলে কিন্তু এই ভেঙ্কটেশ আয়ার, সব সময় জ্বলে ওঠে। চেন্নাইয়ের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে জ্বলে উঠেছিল, দিল্লির বিপক্ষে জ্বলে উঠেছিল, আবার এই কোয়ালিফায়ার 1 ম্যাচেও জ্বলে উঠলো, হায়দ্রাবাদের বিপক্ষে ফাইনাল ম্যাচেও জ্বলে উঠলো। আর সুনীল নারিন আবার এই সব ম্যাচে খেলতে পারে না, বাট বার্থডেতে অবশেষে জিতলো। আর এই অ্যান্দ্রে রাসেল এই প্রথম আইপিএলের ফাইনাল খেললো এবং জিতলো। করবো লড়বো জিতবো রে, সত্যি তাই হলো, মানে করলো লড়লো আর জিতলো, মানে অনবদ্য। আর ট্রফি সেলিব্রেশনটা এত দেরিতে হচ্ছিল, মানে খেলা শেষ হওয়ার প্রায় 1.5 ঘন্টা পরে আর কি শুরু হয়েছিল, মানে 1টার দিকে ট্রফি সেলিব্রেশন শুরু হয়েছিল, এই জন্য অনেকেই দেখতে পারেনি, আমিও দেখতে পারিনি। তখন এমনিতেও কারেন্ট অফ হয়ে গেছিলো, ঘুমিয়েও পড়েছিলাম, ওই জন্য দেখা হয়নি। অনেকে যারা দেখেছে তারা জানে এগুলো। সকালে উঠে দেখলাম যে কে কোন পুরস্কার পেয়েছে। অভিষেক শর্মা পুরস্কার পেয়েছে, প্যাট কামিন্স প্লেয়ার অফ দ্য ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে প্যাট কামিন্স। হেনরি ক্লাসেনও কি একটা যেন ছক্কা মারার না কি একটা যেন রূপে অন দ্য ফোরের বোধ হয় পুরস্কার জিতেছিল। আরও অনেকে পুরস্কার জিতেছে। আর অরেঞ্জ ক্যাপ জিতেছে তো বিরাট কোহলি, পার্পেল ক্যাপ জিতেছে হর্ষল প্যাটেল। আর বিরাট কোহলির যে অরেঞ্জ ক্যাপ সেটা কিন্তু নিতে এসেছিল বিরাট কোহলি, যেহেতু এখন নেই, এই খেলায় ছিল না ফাইনাল ম্যাচে, এই জন্য কিন্তু বিরাট কোহলির পুরস্কার নিতে এসেছিল শ্রেয়াস আয়ার। আর আঙ্ক্রিস রঘুবংশ দেখলাম সেলিব্রেশন করছিল, ক্রিকেটের সমর্থকরা উচ্ছ্বসিত ছিল, মানে দারুণ লেগেছে জাস্ট। এবং কালকের ম্যাচটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর শ্রেয়াস আয়ার আর গৌতম গম্ভীর জুটিটাই ভালো জমেছে। অনেকে গৌতম গম্ভীরের প্রশংসা করছে ঠিকই, চন্দ্রকান্ত পণ্ডিত বা অভিষেক নায়ার এরাও কিন্তু অন্যতম দাবিদার, মানে এরাও কিছু করেছে আর কি, এরাও সমর্থন করেছে, তবে মাস্টার মাইন্ড গৌতম গম্ভীরই। আর মানে কেকেআরের অনেক প্লেয়ারই বল হাতে যেরকম উইকেট নিয়েছে, ব্যাট হাতে 300, 350, 400 রান করেছে। হয়তো তারা অরেঞ্জ ক্যাপ জিততে পারেনি, বাট ব্যাট হাতে জ্বলে উঠেছে। ফিল সল্ট মানে শ্রেয়াস 2 IR আর ফিল সল্ট আর ওই
নারিন এরাই রান করেছে। নারিন আবার লাস্ট কয়েকটা ম্যাচে লাস্ট ভালো খেলেছিল, যেটা লখনৌর পিচে ভালো খেললো, লখনৌর বিপক্ষে সেই একটা ম্যাচেই ভালো খেলেছিল, তারপর কিন্তু আর ভালো খেলতে পারেনি, তারপর কিন্তু মানে আউট হয়ে গেছিলো। কিন্তু প্রতিদিন রান কম দিয়েছে, একটা করে উইকেট নিয়েছে সুনীল নারিন। আরও 3 বছর সুনীল নারিন, অ্যান্দ্রে রাসেল খেলবে। আর গৌতম গম্ভীর এখন ভারতের কোচ হয় নাকি সেটাই দেখার বিষয়। কলকাতার পালা তো হয়ে গেল, এবার ভারত কোচ মানে ভারত আর কি কাপ পায় নাকি সেটাই দেখার বিষয়। ভারতের কোচ গৌতম গম্ভীর হয় নাকি সেটাই দেখার বিষয়। জয় শাহ কথা বলেছে গৌতম গম্ভীরের সাথে, গৌতম গম্ভীর রাজিও হতে পারে। রাজি হলে তো ভারতের জন্য ভালো বিষয়। গৌতম গম্ভীরই পারে আবার ট্রফি এনে দিতে, মানে ওই লোকটার মস্তিষ্ক এত সুন্দর, মানে এই আইসিসি ট্রফি জেতার যা যা লাগে ওনার মধ্যে সেটা রয়েছে আর কি। না হলে ফাইনাল ম্যাচে জ্বলে উঠতো না। ফাইনাল ম্যাচে টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে বা 2011 টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে, ওই ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে কখনোই জ্বলে উঠতে পারতো না। মানে অবিশ্বাস্য, যেখানে অন্য প্লেয়ার খেলতে পারেনি গৌতম গম্ভীর কিন্তু চাপ সামলে রেখে খেলেছে। গৌতম গম্ভীর ভালো চাপ সামলাতে পারে। মিচেল স্টার্কও বেশ, এই ফাইনাল সেমিফাইনাল ম্যাচ মানে মিচেল স্টার্কের জ্বলে ওঠা। আগে খেলতে পারেনি, বাট শেষ দিকের ম্যাচে জ্বলে উঠেছে।